নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নিফটি 24,000-এর উপর বন্ধ হলো, সেন্সেক্সও আজকে উত্থান দেখলো। সার্বিকভাবে মার্কেটে বিভিন্ন সেক্টরে আমরা কিছুটা উত্থান দেখলাম, কিন্তু এটা কি একটা স্বতঃস্ফূর্ত র্যালি? উত্তর হচ্ছে না। কোথাও না কোথাও একটা যেন বাধা কাজ করছে, একটা যেন অদ্ভুত আশঙ্কা কাজ করছে বাজারের মধ্যে, অথচ এরকম হবার তো কথা নয়। দেখুন, আজকের ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা আবার 1 জুলাই প্রায় 1,140 কোটি টাকার শেয়ার বিক্রি করে দিয়ে চলে গেছে। আজকের টাকা ডলারের তুলনায় আবার দুর্বল হয়েছে, 95 টাকার ওপর উঠে গিয়েছে। যদিও ডলার ইন্ডেক্স স্টেডি রয়েছে, কিন্তু আজকে সোনার দাম, রূপোর দাম দুটোই বৃদ্ধি পেয়েছে। সোনা প্রায় লাস্ট ডেটা অনুযায়ী প্রায় 2.25% উত্থান নিয়ে ট্রেড করছিল। কিন্তু মজার ব্যাপার যেটার কারণে ভারতীয় অর্থনীতি শুধু স্বস্তিতে নয়, দারুণ স্বস্তিতে রয়েছে, সেটা হচ্ছে ক্রুড অয়েলের দাম বা ব্রেন্ট ক্রুডের দাম। আজকে ক্রুড অয়েল লাস্ট যে ডেটা পাওয়া $68 প্রতি ব্যারেল ট্রেড করছে। অর্থাৎ এই সময় যেগুলো আপস্ট্রিম কোম্পানিজ, তাদের ক্ষতি হওয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ যারা মাটি থেকে সরাসরি তেল উত্তোলন করে তাদের ক্ষতি হওয়া শুরু হয়ে গিয়েছে, বিশেষ করে যখনই $70 প্রতি ব্যারেলের নিচে তেল নেমে যায়। আপস্ট্রিম কোম্পানিজগুলোর জন্য মারাত্মক ক্ষতিকর। ডাউনস্ট্রিম কোম্পানিজগুলো তারা কিন্তু দারুণ লাভবান হবে। বিশেষ করে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, যাদের মূল কাজ অন্যান্য আপস্ট্রিম কোম্পানিজের কাছ থেকে ক্রুড অয়েল কিনে সেটাকে শোধন করে বাজারে বিক্রি করা। বিশেষত এখানে রাশিয়ার ব্যাপারটা খেয়াল করে দেখুন, রাশিয়া এখন তেল সংকটে ভুগছে। ভাবুন, বিশ্বের সবচেয়ে বেশি তেল এবং গ্যাস যে দেশটিতে উপস্থিত রয়েছে, তাদের কাছেই শোধন করা জ্বালানি তেল নেই, অর্থাৎ রিফাইন্ড পেট্রোলিয়াম নেই। সুতরাং তারা ভারতবর্ষের কাছে দরবার করেছে যে দয়া করে আমাদের রিফাইন্ড তেল, অর্থাৎ ক্রুড অয়েলকে রিফাইন করে আমাদের তেল দিন। সুবিধে কার হবে? সুবিধা ডেফিনেটলি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের হবে, কারণ এতদিন যখন তেলের দাম কম ছিল যুদ্ধের আগে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সবচেয়ে বেশি বেনিফিট করেছে। রাশিয়ার কাছ থেকে ক্রুড অয়েল কিন্তু কিনে অতি বেশি দামে সেটা বিভিন্ন ইউরোপীয় দেশগুলোকে বিক্রি করত। তার কারণ ইউরোপীয় দেশগুলো মারাত্মক লজ্জায় ভুগছিল, সরাসরি তারা কিছুতেই রাশিয়ার কাছ থেকে তেল কিনতে পারছিল না। সুতরাং ঘুর পথে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মাধ্যমে তারা ওই রাশিয়ান ক্রুড অয়েল শোধন করে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মাধ্যমে তারা তেল কিনছিল। এখন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের তো আরও যাকে বলে সোনায় সোহাগা হয়ে গেল বলা যেতে পারে। এবার ব্রেন্ট ক্রুড দেখুন, $71 আশেপাশে ঘোরাঘুরি করছে। আজকে 2.21% পতন এসেছে। রূপো আজকে 3.5% উত্থান চলে এসেছে, যদিও কপার বেস মেটাল সেটা 1%-এর কাছাকাছি পতন। কিন্তু গল্পটা সেটা নয়। আজকের বিভিন্ন ইন্ডাইসেসগুলো খেয়াল করে দেখুন যে আজকে নিফটি 50 প্রায় 0.6%, বিএসসি সেন্সেক্স প্রায় 0.58%, প্রায় 77,000-এর কাছাকাছি বন্ধ হয়েছে। নিফটি ব্যাংকও স্টেডি ছিল, প্রায় 0.85% উত্থান। কিন্তু নিফটি আইটি কি করছে? নিফটি আইটিতে এখন রীতিমতন আতঙ্ক চলছে বললে কম বলা চলে। দেখুন, বেয়ার মার্কেট না হয়েও একটা সেক্টরে এরকম তীব্র পতন হতে পারে, সেটা নিফটি আইটিকে না দেখলে বিশ্বাস করা সম্ভব হতো না। আজকেরও 2%-এর বেশি পতন হয়েছে। এবং নিফটি অটো সারপ্রাইজিংলি 1.15% উত্থান। ফাস্ট মুভিং কনজিউমার গুডস আজকে দুর্দান্ত উত্থান দেখেছে। বিএসসি ফাস্ট মুভিং কনজিউমার গুডস 1.76% উত্থান। বিএসসি মেটালস সেটা নেগেটিভে ট্রেড করছে। যতদিন এই ডলার ইন্ডেক্স শক্তিশালী থাকবে ততদিন মেটালসের পক্ষে চড়বড়িয়ে বৃদ্ধি পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় বই কি। বিএসসি অয়েল অ্যান্ড গ্যাস একেবারেই মোটামুটি খুব হালকা পজিটিভ 0.21% উত্থান নিয়ে ট্রেড করছিল। এবার চলে আসি আসল গল্পে। আইটিও এখন আসল গল্প নয়। আইটিতে পতন মানুষ দেখে দেখে অভ্যস্ত হয়ে পড়েছে, ক্লান্ত হয়ে পড়েছে। এই বছরে 32%-এর বেশি পতন হয়ে গেছে, সেটা গল্প নয়। গল্পটা হচ্ছে এখন আইটি থেকে সরাসরি আঘাত চলে আসছে আইটি এনাবেলড যে সার্ভিসেসগুলো, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ইঞ্জিনিয়ারিং ফার্মস, সেইগুলোর ওপর সরাসরি আঘাত আসছে। বিশেষ করে অটোমোটিভ সফটওয়্যার কোম্পানিজ, সেইগুলো মারাত্মক পতন দেখেছে। বিগত কয়েক
বছর ধরে পতন চলছিল বলা যেতে পারে। উদাহরণস্বরূপ দুটো কোম্পানির কথা আজকের আলোচনা করব, একটা টাটা এলেক্সাই, একটা কেপিআইটি টেকনোলজিস। দুটো আউটস্ট্যান্ডিং কোম্পানি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। দুটি অতি কোয়ালিটি কোম্পানি, এ ব্যাপারেও কোনো সন্দেহ নেই। কিন্তু টাটা এলিক্সাই দেখুন কোথা থেকে তার পতন হয়েছে। একসময় প্রায় 10,500 টাকার কাছাকাছি তার লাইফ হাই চলে গিয়েছিল, সেখান থেকে পতন হতে হতে আজকে প্রায় 4,000-এর নিচে 3,500-এর আশেপাশে ট্রেড করছে। কেপিআইটির অবস্থাও যে খুব একটা ভালো তা কিন্তু নয়। কেপিআইটি টেকনোলজিস 52% বেশি পতন দেখেছে কেবলমাত্র 2026-এর প্রথম 6 মাসে, 52 সপ্তাহে। অর্থাৎ কেউ 100 টাকা বিনিয়োগ করলে এখন তার হাতে মাত্র 48 টাকা পড়ে আছে, অথচ এমনটি হবার কথা নয়। কেপিআইটি টেকনোলজিস দুর্দান্ত একটি ওয়ার্ল্ড ক্লাস কোম্পানি, তারও এরকম অবস্থা হতে পারে যেটা কোভিডের পরবর্তী সময় থেকে প্রায় 13 থেকে 14 গুণ মাত্র 2 থেকে 3 বছর উত্থান দেখিয়ে দিয়েছিল। বিগত 3 বছরে প্রায় 48% কাছাকাছি পতন ইতিমধ্যেই দেখিয়ে ফেলেছে কেপিআইটি টেকনোলজিস। এবার কেপিআইটি টেকনোলজিস এখন একটা স্মল ক্যাপে রূপান্তরিত হয়েছে, এতটাই তার পতন এসেছে। মার্কেট ক্যাপিটাল মাত্র 15,287 কোটি টাকা। এইবার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দুর্দান্ত 26.3, রিটার্ন অন ইকুইটি 21%, অ্যাসেট টার্নওভার 1.06%, অর্থাৎ খুব ভালো। যে কোনো কোম্পানির অ্যাসেট টার্নওভার যদি 1-এর বেশি থাকে তাহলে বুঝতে হবে যে কোম্পানিটা নিঃসন্দেহে খুব ভালো পারফরমেন্স দেখিয়ে চলেছে। এছাড়া যদি ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লোর কথা বলেন, এটা বিগত 5 বছর ধরে লাগাতার ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো দেখিয়ে চলেছে। বিগত 5 বছরে 3,907 কোটি টাকার এর ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো আছে। এছাড়া প্রাইস আর্নিংস গ্রোথ রেশিও কিছুটা বেশি, 1.07। কিন্তু আজকের কেপিআইটি টেকনোলজিসের হলো কি, লাস্ট ডেটা পাও যে 16%-এর বেশি পতন দেখে ফেলেছে একদিনে। এরকম কোয়ালিটি কোম্পানি 16%-এর বেশি পতন দেখছে, জাস্ট ভাবা যায় না। কিন্তু সেটা ঘটেছে তার কারণ কেপিআইটি টেকনোলজিসের অধিকাংশ রেভিনিউ বা বিক্রি বাটা দুটো দেশে হয়ে থাকে, একটা আমেরিকা আর একটা ইউরোপীয় মহাদেশ। ইউরোপে হঠাৎ করে দুটো অটো কোম্পানি, ভক্সওয়াগন এবং আরেকটি কোম্পানি, তারা হঠাৎ করে তাদের যে বিক্রি বাটা সেটা সম্বন্ধে তারা যে গাইডেন্স দিয়েছে সেইটা বোঝা যাচ্ছে যে গাড়ি বা অটো ইন্ডাস্ট্রির অবস্থা খুব ভালো না। এবং কেপিআইটি টেকনোলজিসের প্রায় 12% রেভিনিউ আসে এই কেবলমাত্র এই দুটো মেজর কোম্পানিজ, অর্থাৎ বিএমডাব্লিউ এবং ভক্সওয়াগন থেকে। তারা হঠাৎ করে তাদের অর্ডার ফ্লো কমিয়ে দিয়েছে। বোঝা যাচ্ছে যে ইউরোপ খুব একটা ভালো অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে না। এমনিতেই ইউরোপের অবস্থা বিগত কয়েক বছর ধরে তথৈবচ হয়ে রয়েছে। যদি একটি কন্টিনেন্ট যেখানে প্রায় 30টা দেশ তারা 2.8% থেকে 2.7%-এর গ্রোথ দেখায়, অর্থাৎ জিডিপি গ্রোথ দেখায়, সেটা নেগলিজেবল, অর্থাৎ কিছুই না। যেখানে ভারত গ্রো করছে 7.5%-এর বেশি, আমেরিকা অবধি ইউরোপের থেকে বেশি গ্রো করছে 3.6%-এর কাছাকাছি, চায়না গ্রো করছে 4.4 থেকে 4.7%-এর মধ্যে। সেই জায়গাটায় দাঁড়িয়ে ইউরোপের এই হঠাৎ করে খরচা কমিয়ে দেওয়ার প্রবণতা, বিশেষ করে বিএমডাব্লিউ এবং ভক্সওয়াগন, সেটা কেপিআইটিকে সরাসরি আঘাত করেছে। এবং সেই আতঙ্কের ফলে টাটা এলিক্সির মতন শেয়ার বা কোম্পানি সেটাও আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা প্রায় 6%-এর বেশি পতন হয়েছে। টাটা টেকনোলজিস প্রায় 3.5%-এর কাছাকাছি পতন হয়েছে। খুব স্বাভাবিকভাবে বলতে গেলে টাটা এলেক্সা এবং কেপিআইটি টেকনোলজিস, এই দুটো কোম্পানি অটোমোটিভ সফটওয়্যার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ইঞ্জিনিয়ারিং সলিউশনসের মধ্যে বিশ্বের গ্লোবাল লিডার্স হিসেবে ধরা হয়। কিন্তু এই দুটি কোম্পানি বর্তমানে স্মল ক্যাপে পর্যবেসিত হয়েছে। এইবার যদি বলা যেতে পারে যে কেপিআইটির ক্ষেত্রে আরেকটা ব্যাপার দাঁড়াচ্ছে যে এরা সফটওয়্যার ডিফাইন্ড ভেহিকেল সলিউশনস প্রোভাইড করে, যেটা এসডিভি, অর্থাৎ ক্লিনার এনার্জি ফুয়েল বা ক্লিনার এনার্জিতে চলে এমন গাড়িকে এরা ক্রমাগত সলিউশনস প্রোভাইড করে যাচ্ছে। সেই জায়গাটায় দাঁড়িয়ে যদি এরকম করে আঘাত আসে, অর্থাৎ যেহেতু এদের মূলত ক্লায়েন্টের প্রায় 85%, 80 থেকে 85% বিদেশি, আঘাতটা খুব স্বাভাবিকভাবে সরাসরি কেপিআইটিস ধাক্কা খেয়েছে, টাটা এলিক্সার ধাক্কা খেয়েছে। তবে টাটা এলিক্সার ক্ষেত্রে একটা যদি বলা যেতে পারে যে একটা ভালো দিক রয়েছে, যে টাটা এলিক্সাইস
সেটা কিন্তু সেমিকন্ডাক্টর বিজনেসেও ঢুকেছে, অর্থাৎ এরা কিন্তু সেমিকন্ডাক্টর প্রডিউস করবে না, অর্থাৎ এরা সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন করবে না, কিন্তু সেমিকন্ডাক্টর ডিজাইনিংয়ের ক্ষেত্রে টাটা এলিক্সা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোম্পানি। টাটা টেকনোলজিস টাটা এলিক্সার সঙ্গে সম্পৃক্ত, অর্থাৎ প্রায় ইনহাউস যেহেতু টাটা গ্রুপের কোম্পানি, দুটো প্রায় মোটামুটি মিলে মিশে কাজ করে বলা যেতে পারে। সুতরাং টাটা টেকনোলজিস টাটা এলিক্সা দুটো একসঙ্গে ঘা খেয়েছে, ওভারঅল কেপিআইটি টেকনোলজিসও ঘা খেয়েছে। তার মানে কি এদের ভবিষ্যৎ শেষ? উত্তর হচ্ছে কোনোভাবেই না, কারণ এরা ওয়ার্ল্ড ক্লাস, এদের ক্যাটেগরিতে এরা ওয়ার্ল্ড ক্লাস। বর্তমানে যে অবস্থাটা চলছে সেটা হচ্ছে পিওর ভীতি, অর্থাৎ তীব্র ভীতি থেকে বিনিয়োগকারীরা এই বিভিন্ন ধরনের কোম্পানিগুলোতে ক্রমাগত শেয়ার তারা বিক্রি করে দিয়ে চলে যাচ্ছেন। এইবার টাটা এলিক্সাইতে একটু আলোচনা করে নিন। দেখুন, টাটা এলিক্সাই 22,348 কোটি টাকার কোম্পানিতে পর্যবসিত হয়েছে, অর্থাৎ স্মল ক্যাপ কোম্পানিতে রূপান্তরিত হয়েছে। এর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 30, এর রিটার্ন অন ইকুইটি 23.6, কেপিআইটির থেকেও বেটার। কিন্তু ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো ডেফিনেটলি 2,903 কোটি টাকা বিগত 5 বছরে। এর অ্যাসেট টার্নওভার 1, খুবই ভালো। রিটার্ন অন ইনভেস্টমেন্ট ক্যাপিটাল 28.9, এবং পিজি রেশিও নেগেটিভ, যেহেতু এর ক্রমাগত ইনকাম কমে চলেছে, প্রফিটেবিলিটি কমে চলেছে বিগত কয়েকটা কোয়ার্টার ধরে। কবে এরা ফেরত আসবে সেটা তো বলা এই মুহূর্তে ডিফিকাল্ট, কিন্তু একটা না একটা সময় এরা ডেফিনেটলি ফিরে আসার সম্ভাবনাটাই বেশি, কারণ যেভাবে বিগত 2 থেকে 3 বছর এরা সাংঘাতিক আন্ডার পারফরমেন্স করেছে, কোনো না একটা কোনো সময় ডেফিনেটলি এটা এক্সপেক্ট করা যেতে পারে। যেহেতু এরা সরাসরি আইটি কোম্পানিজ নয়, বরং এরা সলিউশনস, ইঞ্জিনিয়ারিং সলিউশনস বেশি দিয়ে থাকে, সুতরাং আশা করা যেতে পারে। এবং যেহেতু অটো সেক্টর সাইক্লিক্যাল সেক্টর, বিগত কয়েক মাসে যে অবস্থা দাঁড়িয়েছিল, খুব স্বাভাবিকভাবে অটো কোম্পানিজের বিক্রি বাটার উপর দারুণভাবে প্রভাব পড়েছিল, নেতিবাচক প্রভাব পড়েছিল। এখন তেলের দাম যেভাবে কমতে শুরু করেছে, এটা এক্সপেক্ট করা যেতে পারে আস্তে আস্তে মানুষ আবার অটো সেক্টরের দিকে তারা ফিরে তাকাবেন, বা আবার গাড়ির ব্যাপারে, কেনাকাটির ব্যাপারে তারা আগ্রহী হবেন। এবং পেট্রোল ডিজেলের দামও আরও কমে যাওয়ার সম্ভাবনা, বিশেষ করে যদি কমার্শিয়াল গ্যাসের কথা আসুন। আপনারা যদি জানেন যে আজকের ভারত সরকার আবার প্রায় 170 টাকার কাছাকাছি তারা প্রতি সিলিন্ডার তারা গ্যাসের দাম কমিয়ে দিয়েছেন, সেটা নিঃসন্দেহে একটি অতি ইতিবাচক পদক্ষেপ। তার মানে যেটা বোঝাচ্ছে যে আস্তে আস্তে স্ট্রেট অফ হরমুজ নর্মালাইজ করছে। সুতরাং যেভাবে পেট্রোল এবং ডিজেলের দাম কমেছে, একইভাবে প্রাকৃতিক গ্যাস এবং অন্যান্য ফুয়েলেও কিন্তু দাম কমার সম্ভাবনা রয়েছে, এবং তারা অলরেডি দাম কমতে শুরু করেছে। আজকে এখানে শেষ করছি, টেনশন করবেন না। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে আমার বা আমার পরিবারের ভেস্টেড ইন্টারেস্ট থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিক্রি করি, আগামী বিজ্ঞপ্তিতে কিনতে পারবো না বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল, বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যানালাইসিস বৃদ্ধির জন্য। এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস আমাকে ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো শেয়ার বা কোনো অ্যাসেটে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন, বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবশেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের জন্য